আমার নিজের অ্যালবামের পোস্টার আমি আগের দিন রাত্রে আমি শীতের মধ্যে আমি তখন নিজে হাতে পোস্টার লাগিয়েছি। হ্যাঁ, যদিও একটা দুর্ঘটনা ছিল যে আমার সন্দেহপ্রবণভাবে আমার কাছ থেকে পোস্টার নিয়ে গেছিল পুলিশ সদস্যরা। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, আজ একটি শুভ দিন, কারণ আজ আমার অতিথি একজন গানের মানুষ। তার নামের সঙ্গেও রয়েছে শুভ শব্দটি। তিনি জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক কাজী শুভ। বছরের শুরুতেই তার একাধিক গান প্রকাশিত হয়েছে, যে গানগুলো নিয়ে চলছে আলোচনা। চলুন নতুন গানগুলোর প্রসঙ্গ ধরে কাজী শুভর সাথে গল্প করি। কেমন আছেন? খুব ভালো, দারুণ ইন্ট্রোডাকশন ছিল। থ্যাংক ইউ। গল্প কিন্তু এখনো অনেক বাকি, কেবল তো শুরু। তবে আপনাকে দেখলেই যে আমার সেই বউ এনে দে ওই গানটির কথা মনে পড়ে, আমি তো কোনোভাবে ভুলতে পারি না। তবে সত্যি করে আপনার কাছে একটু জানতে চাই, এই গানটি আপনি দর্শক শ্রোতাদের সামনে কত সংখ্যক বার গেয়েছেন? স্টেজে উঠলে এই গানটা করতেই হয় আসলে, কারণ একটু ডান্স বিটের গান তো। হ্যাঁ, আর ওই সময়টাতে অডিয়েন্স আসলে চাই যে এইরকম গান তারা শুনতে চায়, একটু তারা একটু ডান্স করতে চায়, আনন্দ করতে চায়, একসাথে গাইতে চায় গানটা। তো স্টেজে উঠলে আমাকে এটা করতেই হয়। সেই রিকোয়েস্টটা অবশ্যই থাকে এবং সেটা করতেই হয়। এবং এখন তো আসলে ভালোবাসার মৌসুম চলছে, চারিদিকে আমরা ভালোবাসার বাতাসে ভেসে বেড়াচ্ছি। সেই সাথে তো গানের মৌসুম আছেই, কারণ এই সময়টা আপনাদের জন্য খুব ব্যস্ততম একটা সময় যায়। তো শেষ কবে গান করলেন, কোথায় গান করলেন এবং কেমন ছিল সেই আয়োজন, একটু শুনি। লাস্ট স্টেজ করলাম আমি নরসিংদীতে, রায়পুরাতে। আচ্ছা, একটা স্কুলের প্রোগ্রাম ছিল এবং সবচেয়ে মজার বিষয় যে স্কুলের যারা একদম নতুন স্টুডেন্ট, যারা কেমন বয়সী তারা, তারা 6-7 এরকম এই লেভেলের বাচ্চারাও ছিল। এবং থাকে না যে তখন, এবং সিনিয়র স্টুডেন্টরাও ছিল, মানে প্রাক্তন স্টুডেন্টরাও ছিল। তো মানে সবার যে এই যে থাকে না যে একটা বিষয়, এই সমস্ত ক্ষেত্রে একটু চিন্তাই থাকতে হয়। আবার কেমন ধরনের গান গাইতে হবে, মানুষ ম্যাস পিপলও থাকে। তো এই যে বাচ্চারা যে এখনো, মানে এটা ভালো লাগে যে এখনো ওরা আমার গান মানে শুনতেছে বা শুনে, এটাই আসলে সবচেয়ে ভালো লাগে। এবং তারা একসাথে গান করতেছে আমার সাথে, স্টেজে আমার সাথে গলা মিলাচ্ছে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। দুর্দান্ত। বা এবং নতুন গানের প্রসঙ্গে তো আসতেই চাই, এবং এই মাসেরই তো আসলে 6 ফেব্রুয়ারি নতুন একটি গান পেয়েছে আমরা, সোনাভান। এরই মধ্যে গানটির 39,000 ভিউ কিন্তু হয়ে গেছে। এই গানটির গল্প একটু শুনতেই চাই আপনার কাছে। সোনাভান গানটা, এটা আমাদের একজন গীতিকবি, আমাদের খুব কাছের মানুষ আক্তার হোসেন ভাইয়ের লেখা, এবং সজীব দাস ওনার সুর করে, এবং আমার সাথে গেয়েছে জুথি আখি। এই গানটা অনেক আগে রেকর্ড হয়েছিল, বাট মিউজিক ভিডিও করা হয়নি, যে কারণে রিলিজ করা হয়নি। রিসেন্টলি রিলিজ হলো, এবং সেটা জাস্ট মানে অতিরিক্ত কোনো আয়োজন নাই, সেখানে জাস্ট আমরা দুইজন শিল্পী জাস্ট লিপসিং করেছি। এবং সবচেয়ে বড় বিষয় যে এটা নির্বাচনের আগ মুহূর্তে রিলিজ হয়েছে, তখন কিন্তু আসলে মানুষ কিন্তু গানের মুডে কিন্তু নেই আসলে, সবাই ওই নিউজ ফিডের দিকেই তাদের সবার মনোযোগ। তো তারপরও আমি দেখলাম যে না, এটা হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছে, এবং আমার বিশ্বাস যে এটা কন্টিনিউ থাকবে। এবং গানটা একটু চটুল টাইপের গান, তো আশা করি আস্তে আস্তে ভালো লাগবে। আর মাসের শুরুতেই যে নতুন আরেকটি গান পেয়েছি আমরা, মনের লাইনে আয়, নামটি তো খুবই ইন্টারেস্টিং। তো এটার থেকে একটু গল্পটা তো জানতেই চাই। আদ্যপান্ত এইটা আমার মানে খুব স্পেশাল একটা কন্টেন্ট। মানে এটা থাকে না যে খুব আয়োজন করে বা অনেক প্ল্যান প্রোগ্রাম করে এই গানটা করা। যদিও গানের অডিওর বিষয়টা একদমই আলাদা, কারণ অডিওটা এরকম ছিল গল্পটা যে আমি এই গানের কথা লিখেছেন সুরিত সুফিয়ান, এবং মিউজিক করেছে আদিব কবির। আদিব কবির মোস্ট ট্যালেন্টেড মিউজিক ডিরেক্টর ইয়াংদের মধ্যে। তো স্টুডিওতে আমি অন্য একটা কাজে গিয়েছিলাম, তো বললো যে ভাই আমি একটা গান করেছি ডেমো, একটু শুনেন কেমন লাগে। তা আমি শুনলাম, শুনে আমি কোনো রকম কথা না বাড়িয়ে বললাম যে আদিব এই গানটা আমি গাইতে চাই। আচ্ছা, আমি এই থেকেই বললাম। তো ও চিন্তা করলো ভাই আপনি গান গাবেন? আমি বলছি না, আমি তো করি, তো এই টাইপের চটুল গানও করি, সব ধরনের গানই করি আমি। ও একটু অবাক হয়েছে যে আমি এই ধরনের, মানে থাকে না একটু হালকা কথা, মজার। তো ও বললো যে না, আমি বললাম যে না এটা আমি করবো, বাট হালকা কথা সুরিত সুফিয়ান খুব স্মার্টলি প্রেজেন্ট করেছে। তো এবং সময় উপযোগী গান, যে সোশ্যাল মিডিয়া, টিকটক, রিলস, এই জাতীয় বিষয়গুলো নিয়ে, এই বিষয়গুলো নিয়ে গানটা করা। এবং মিউজিক ভিডিওটাও বেশ, এক কথা যদি বলি, একটু ব্যয়বহুল মিউজিক ভিডিও, এবং বেশ আয়োজন করে সেট করে 2-3টা লোকেশনে গানটা করা হয়েছে। নাচের টিম ছিল প্রায় 35 থেকে 40 জনের একটা টিম ছিল। তো এটা আমরা খুব আশাবাদী এবং ভালো রেসপন্স পাচ্ছি। মানে অনেকেই আমাকে ফোন দিচ্ছে, ভাই নতুন গানটা শুনলাম, ভালো হয়েছে, বা
থাকে না, ওই সোশ্যাল মিডিয়ার কারণেই আসলে মানুষ প্রচারণাটা আসলে শুনছে। অন্যরকম ভাবে দেখা যায় এখন। আপনি নিজেই তো একজন সঙ্গীত পরিচালক, তো যখন অন্য একজন সঙ্গীত পরিচালকের সঙ্গে আপনি কাজ করেন তখন কি স্রেফ আসলে আপনি একজন শিল্পী হয়ে থাকেন নাকি তাকে বিভিন্ন রকমের সাজেশনও দিয়ে থাকেন না, আপনি? এটা ঠিক, এটা ঠিক। আসলে যেহেতু মানে আমি নিজেও গান সুর করি, হ্যাঁ তো চেষ্টা করি যে অন্য অন্য সবাই কিন্তু এটা নিতে পারে না। হ্যাঁ, যে আমি এটা একজনকে true। সাজেশন দিলাম, সে কিন্তু এটা উইলিংলি গ্রহণ করার একটা গ্রহণ করার ব্যাপার একটা আছে। বিষয় কিন্তু থাকে, হ্যাঁ। সবাই কিন্তু এটা নিতে পারে না। কিন্তু আমি যখন মনে করি যে যে সে আমার এই বিষয়টাকে উইলিংলি অ্যাকসেপ্ট করবে, তখন আমি চেষ্টা করি যে আমার জায়গা থেকে যতটুকু ইম্প্রোভাইজ করা যাবে আমি আমার অ্যাটলিস্ট মতামতটা প্রকাশ করি যে এইভাবে করতে পারো, করলে ভালো সবার জন্য, না হলে তোমার ইচ্ছা বা আপনার ইচ্ছা। তখন তাদের ইচ্ছা, সে যদি মনে করে যে এটা গ্রহণ করলে ভালো হবে, ভালো, হ্যাঁ। করতেই পারে। পুরো কাজটির জন্য ভালো হলে সবার একটা গান ভালো হলে সব পুরো টিমের জন্যই আসলে ভালো। নিশ্চয়ই। এবার তুমি গান শুনতে চাই আপনার কাছে, মনের লাইনে সেই গানটির 4 লাইন ছোট্ট করে একটু শুনি। মনের লাইনে ওকে, হ্যাঁ। যদিও একদম নতুন গান, তোলা হয়নি, তারপর একটু করে তারপরেও গাইছি। ভালো লাগে। বন্ধু তোর দেখি আমি লুকাই তলে তলে, জাগে শিহরণ বুকে প্রতিটা স্ক্রলে, জানি না কতজন তোকে রিঅ্যাকশন পাঠায়, কত লোক তোকে নিয়ে স্বপ্ন দেখে যায়। ও তুই অনলাইনে না থাইকা বন্ধু মনের লাইনে আয়, বন্ধু তোর টিকটক দেখায় আমার দিলটা ছটফটায়। ও তুই অনলাইনে না থাইকা বন্ধু মনের লাইনে আয়, বন্ধু তোর টিকটক দেখায় আমার দিলটা ছটফটায়। এরকম আর কি। চমৎকার। এবং গানও এখনো আসলে একেবারেই ট্রেন্ডি, মানে আমরা গান নিয়ে ডিজিটাল কথাবার্তাই বলছি না, গানের আসলে মাঝেও। মানে থাকে না যে মানে বিষয়টা কিন্তু একটু থাকে না যে ও আদিব ঠিকই বলেছিল প্রথমে যে ভাই হ্যাঁ। আপনি এই গান করবেন, বাট আমি যখন দেখলাম যে না, কথাগুলো স্মার্টলি প্রেজেন্ট করা আছে, সময়ের কথা আসলে তো বলে। আমরা এর বাইরে বের হতে পারবো, টিকটক রিলসকে তো ইগনোর করার কোনো রাস্তা নেই এই মুহূর্তে। আরো জড়িয়ে যাচ্ছে আমাদের জীবনের সাথে, এবং যেটা আসলে গল্পে গল্পে চলে এসেছে এই প্রসঙ্গটা, যে আসলে সময়ের সাথে সাথে সবকিছুই তো পরিবর্তন হচ্ছে, এবং গানের ধারা ট্রেন্ড সবকিছুই পরিবর্তন হচ্ছে। এবং এই সময় আপনি যে ধরনের গানগুলো করছেন সেগুলো কিন্তু একটু পেপি নাম্বার, যেটা নিয়ে আপনি বলছিলেন যে একটু চটুল কথার চটুল সুর কথা। আছে, তবে আপনি তো মূলত আসলে লোকগানের একজন না, শিল্পী। আমি তো এটা না, এটা যে এটা- আমি একটু জিজ্ঞেস করতে চাই সেদিক থেকে, যে আসলে এই ধরনের গানে আপনি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন বা কতটা সহজ হয়ে গানটি করতে পারছেন? আমার কাছে এই ধরনের গান করতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, যেহেতু আমি স্টেজে গাইতে পছন্দ করি, আর সব শিল্পী স্টেজে গাইতে পছন্দ করেন। আমাদের মূল জায়গাটাই মঞ্চ, হ্যাঁ। দর্শকদের সামনাসামনি গান করা এবং তাদের রিয়াকশনটা পাওয়া, এটা আসলে একটা শিল্পের জন্য সবচেয়ে মানে আনন্দের জায়গা। তো ওই চিন্তা করে আমার কাছে এই ধরনের ফার্স্ট নাম্বার ভালো লাগে। হ্যাঁ, একটু মানে ডান্স মুডের গান ডান্স মজাই লাগে। মজা লাগে। আর আমি কিন্তু আসলে ফোক সিঙ্গার না, এটা এটা আসলে মানে সবাই মানে সবাই আসলে না, ওভাবেই বিষয়টা কিরকম গ্রহণ হয়, করেছে যেমন আমার আপনাকে। প্রথম অ্যালবাম সাদামাটা, সাদামাটা। সেখানে কিন্তু ফোকও ছিল, আবার সফট মেলো এই ধরনের গান ছিল। আমার গলা কিন্তু আসলে মানে ওই নরম রোমান্টিক গান এই ধরনের গানের গলা, কিন্তু আমি আমার ফোক গানটা আমার গাইতে একটা আপনার গলায় দুর্দান্ত লাগে। স্বাচ্ছন্দ্য বোধ করি। কেন, আমি ছোটবেলা থেকেই আমার মা খুব ফোক গান খুব পছন্দ করতেন। তো ওই সময় থেকে শ্রদ্ধেয় প্রয়াত আব্দুল আলিম, তারপর নিনা হামিদ, ওনাদের গান শুনতাম। তো শুনতে শুনতে না এই লোক গানগুলোর প্রতি একটা মায়া জন্মে যায়। তো তখন শুনতে শুনতে থাকে না যে এখনো এরকম মানে গাওয়ার একটু ইচ্ছা হয়। তো আমি আমার মতো করে আমার ঢঙে আমি গাই, হয়তো বা সেটা শ্রোতারা পছন্দ করেন এই। কিন্তু বেসিক্যালি আমি আসলে মানে ফোক মানে অরিজিনাল যে ফোক থাকে না একটা স্টাইল, ওইটাই কিন্তু আমি না, কিন্তু আমি আমার মতো করে গাই আর কি। এবং সেটাই আসলে আমরা সেভাবে গ্রহণ করেছি। আপনার কণ্ঠে অনেক জনপ্রিয় হিট গান তো আমরা পেয়েছি, ফোক গানে যে আসলে গানগুলো করেছেন এক আপনি, কথা বলতে জনপ্রিয় হয়েছে অনেক। আমি মাঝে মধ্যে বলি যে আমি সুপার শপ হতে চাই, আমার কাছে সব থাকতে হবে। মানে সব থাকতে হবে একদম। এবং যেহেতু ফোক গানের কথা চলেই এলো, আপনার কণ্ঠে তো একটা ফোক গান আমি শুনতেই চাই। এবং সিলেট অঞ্চলের অনেক জনপ্রিয় গান তো আসলে আছে, যে ফোক গানগুলো আমরা অনেক ভালোবাসি শুনতে, এবং শাহ আব্দুল করিমের অঞ্চলের গানই তো আপনার কাছে শুনতে চাই আজকে। জনপ্রিয় কোনো গান, আপনার পছন্দের কোনো গান? আমার রেকর্ড করা একটা গান, এই গানটা আমার ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ। হ্যাঁ। এটা আমাদের শ্রদ্ধেয় প্রয়াত বাউল সম্রাট শাহ আব্দুল করিম সাহেবের ছেলে, আচ্ছা। আমাদের প্রিয় নূর জানাল ভাইয়ের লেখা এবং সুর করা। এই গানটা রাফির কম্পোজিশন ছিল, গাইছে এটা আমার। এবং এটার একটা বিষয় হচ্ছে, গানটা আমার কাছে যেরকম প্রিয়, এই গানটার কোনো মিউজিক ভিডিও নেই, জাস্ট লিরিক্যাল ভিডিও, সেটাই মানে প্রচুর ভিউজ। হ্যাঁ, দেখেছি।
দেখলে বাঁচি নইলে মরি, তোমার চাঁদ বদন প্রাণের বন্ধু আরে, আমি কি দিয়া রাখিব তোমার মন। বাহ, চমৎকার। যেমনটা বলছিলাম আসলে পুরো আবহটাই একদম অন্যরকম হয়ে যায়। আপনার কণ্ঠে আসলে এই গানগুলো অসাধারণ লাগে, Thank you, সত্যি thank you. বলতেই হবে। আর একটু গানের প্রসঙ্গে থাকতে চাই, আপনার কাজগুলো নিয়ে শুনবো। এবং বছরের শুরুতেই আরেকটি নতুন গান আমরা পেয়েছিলাম, লাগছে মনে টান, যে গানটি সুরও তো আপনি করেছেন। তো এখান থেকে আমার একটু জানতে চাওয়া যে আসলে আপনি কি লিরিক্সের উপরে আপনার সুর বেশি করা হয়, নাকি আসলে সুরের উপরে আপনার লিরিক্স লেখা হয়? এটা দুইভাবেই করি আমি। Okay. যখন গুনগুন করতে করতে হঠাৎ রাস্তায় যাচ্ছি বা কোনো একটা অন্য একটা কাজের মধ্যে আছি, কিন্তু হঠাৎ করে একটা সুর থাকে না, মনের মধ্যে চলে আসলো, তখন কি তো করা সেটা আমি হয়? দেখা গেলো যে মোবাইল ইনস্ট্যান্ট রেকর্ড করে রাখছি। আচ্ছা। পরবর্তীতে সেটা আবার দু একদিন পরে আবার শুনি যে না এখন কেমন লাগছে। যদি মনে হয় যে না এটা কিছু করা সম্ভব, তখন একজন গীতিকার সাথে আলাপ করে সুরের উপরে লিখিয়ে নিলাম। আর ম্যাক্সিমাম টাইমে যেটা হয় যে অনেক গীতিকাররা গান পাঠান, সেটার উপরে আমি সুর করার চেষ্টা করি। আচ্ছা, সো দুটো নিয়ে আসলে কাজ দুইভাবেই থাকে, try করি। যখন যেটা আসলে চলে যেটা আসে সুবিধা হয়, হয়। হ্যাঁ। এবং আপনার নিজেরই অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম কাজী শুভ, এবং সেখানে আমরা যেমনটা দেখেছি যে 112টি ভিডিও রয়েছে এবং 3,19,000 সাবস্ক্রাইবার রয়েছে। Right. তো এখান থেকে আমার জানতে ইচ্ছে করছে যে এই সময় আসলে একজন শিল্পীর নিজের একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থাকা কতটা জরুরি বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় এটা অবশ্যই জরুরি, কারণ মানে থাকে না যে একটা সময় ছিল যে প্রোডাকশন হাউসগুলো প্রচুর কাজ করতো, তো এখন কিন্তু তাদের কাজ করার প্রবণতা বা ওই টেন্ডেন্সিটা একটু কমে গেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই প্রোডাকশন হাউসের পেছনে আপনি না দৌড়িয়ে নিজেই আপনি একটা প্রোডাকশন হাউস কেন হবেন না? তাই না? সবাই যেটা এখন হ্যাঁ, করছে আসলে। আপনি আপনার নিজস্ব প্রতিভা যদি আপনি প্রকাশ করতে চান, সেক্ষেত্রে আপনার এখন সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার জন্য উন্মুক্ত। নিজের একটা প্ল্যাটফর্ম হ্যাঁ। তৈরি করা। তো আপনি ফেসবুক বলেন বা ইউটিউব বলেন, সব জায়গাতে আপনি আপনার কন্টেন্টগুলো আপলোড করেন, আপনি নিজেই আপনার ফিডব্যাকটা বুঝতে পারবেন, এবং এখান থেকে যদি প্রপার ওয়েতে কেউ আগায়, এখান থেকে রেভিনিউ আর্ন করা সম্ভব। এবং এখানে আমার জানতে চাও যে অর্থনৈতিকভাবে আসলে কতটা লাভবান হওয়া সম্ভব ডিজিটালি, এবং যতটা আসলে লগ্নি করা হচ্ছে তার বিপরীতে কি যথেষ্ট প্রফিট পাওয়া যায় বা আসে? দেখেন, আসলে আগে যেরকম বিষয়টা ছিল যে একটা ক্যাসেট বা সিডি বিক্রি হলে তৎক্ষণাৎ মানে টাকাটা আমরা ফিডব্যাক পেয়ে যেতাম, বা টাকাটা Feedbackটা। উঠে আসতো। বা, থাকে না যে পাটুটুলিতে একসময় লাইন পড়ে যেত যে অমুক আর্টিস্টের অ্যালবাম বের হয়েছে, ওই অ্যালবামটা নেয়ার জন্য ঢাকার বাইরে থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, দোকানদাররা। তো এখন কিন্তু বিষয়টা সেরকম না। এখন হচ্ছে কি, আপনি এখানে ইনভেস্ট করবেন, আপনি একটা কন্টেন্ট ছাড়বেন, সেটা আপনার এটা এক ধরনের ব্যাংকের মতোই আমি যদি বলি, আচ্ছা। যে এটা ফিডব্যাকটা আপনি আস্তে আস্তে রেভিনিউ এটা সারা জীবন আসবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। এবং আগেও যেরকম 10টা গান রিলিজ হলে সবগুলো তো আর জনপ্রিয় হতো না, একটা বা দুটা গান, তো সেখান থেকে আপনি কালেক্ট করতেন। তো এখন তো সিঙ্গেলসের সময়, আমি একটা গান রিলিজ করছি এবং এটা এক ধরনের লটারি, তখনও লটারি এখনো লটারি, হিট হবে কি হবে না সেটা তো সেটা আসলে পরের বিষয়, কিন্তু আমাকে বোঝা রিলিজ যায় করে না। যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, এক সময় ফিডব্যাক আসবে। এবং নিজের একটু প্ল্যাটফর্মটা একটু বুদ্ধি করে হ্যাঁ। সময় উপযোগী কাজগুলো চেষ্টা করে দেবো, হ্যাঁ, সেটাই অবশ্যই বলতে ভালো চাচ্ছি। কন্টেন্ট স্ট্র্যাটেজিক্যালি একটু প্ল্যান করে আসলে প্ল্যান করে এগোতে করতে পারলে হবে। নিজেদের তবে জন্য অনেক শিল্পীদের লাভবান। আসলে এটা করা উচিত। প্রত্যেকেরই এই প্রত্যেকেরই প্ল্যাটফর্মটা করা আসলে উচিত। ইউজ করা উচিত, সেটাই মনে হয়। এবং আপনার গাওয়া বেশ কিছু গান আছে যে গানগুলো আসলে অনেক অনেক ভিউ হয়েছে। আমি যদি কয়েকটি গানের কথা বলি, ভুলিয়া না যাইও, ভুলিয়া না যাইও 64 মিলিয়ন ভিউ হয়েছে, এবং মন পাজরে 48 মিলিয়ন ভিউ হয়েছে, এবং কত ভালোবাসি তোরে 35 মিলিয়ন ভিউ হয়েছে দেখেছি। এবং এই ভিউ নিয়ে আসলে নানান মন্তব্য কিন্তু আমরা দেখি, এবং অনেক অনেক কথা আছে, বিতর্ক আছে। কেউ কেউ আসলে ভিউ বিষয়টাকে অনেক গুরুত্ব দেয়, আবার কেউ বলে থাকেন যে ভিউ বিষয়টা আসলে এতটা, এটা দিয়ে যে জনপ্রিয়তা যাচাই করা যায় বা যাচাই করা উচিত সেটাও নয়। আসলে আপনি কোন দিকটায় আছেন বা কোন পাশে অবস্থান করছেন? ভিউজের বিষয়টা তো, ভিউজ তো আসলে অর্গানিক যদি হয় সেটা তো অবশ্যই ভালো, যে মানুষ নিজে থেকেই সেটাকে গ্রহণ করছে বা সেটা তার গতিতে এগিয়ে যাচ্ছে, তার যোগ্যতা এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা এক জিনিস। আবার অনেক সময় কি হয় যে অনেক ভালো কন্টেন্ট আমরা বুঝতে পারছি যে আপনি শুনলেও হয়তো বা বুঝবেন যে না এই গানটা তো খুব সুন্দর গান, কিন্তু View সেটার হওয়া উচিত। ভিউজ নেই। হ্যাঁ, তো এরকম কিন্তু হয়। হ্যাঁ। আসলে হয় কি, আমাদের ওই স্ট্র্যাটেজি জায়গাটা একটু চেঞ্জ করা উচিত। কিরকম, ধরেন আগে যদি একটা অ্যালবাম রিলিজ হলে আমরা কি করতাম, আমরা 5,000
পোস্টার করতাম, সিডির কাভার করতাম, বা আরো অনেক আনুষঙ্গিক অনেক কিছু আছে, কিন্তু সেখানে কিন্তু আমাদের মার্কেটিং এর জন্য একটা অ্যামাউন্ট কিন্তু খরচ হতো। হ্যাঁ, তো প্রত্যেকটা কন্টেন্টের ক্ষেত্রে এখন আমার মনে হয় যে একটা কন্টেন্ট যদি মনে হয় যে না এটা শ্রোতাদের কাছে ভালো লাগবে বা ওই লেভেলের আমরা সবাই যদি আশাবাদী হই, তখন মিনিমাম ওটার জন্য একটা প্রচারণার জন্য একটা অ্যামাউন্ট রাখা উচিত, প্রমোশনাল। তারপরে সেটা কি হবে না হবে সেটা পরের বিষয়, এটা আমাদের রাখা উচিত। আর এটা একটা বিষয়। আর যদি একদম আপনি যদি আল্লাহর রাস্তায় ছেড়ে দেন যে যা হয় হবে, সেটা অন্য বিষয়। হ্যাঁ, এইটার কারণে কিন্তু অনেক সময় ভালো কন্টেন্ট যাচ্ছে না কিন্তু। তবে আমার পরামর্শ থাকবে যে এই ক্ষেত্রে একটু প্রমোশন করা উচিত। আর ধরেন যে ভিউজ যদি আপনি এখন মনে করেন যে আমি এটাকে একটা ইজ্জতের বিষয়, ভিউজ না হলে খারাপ দেখা যায়, আচ্ছা আমি কিছু এখানে বুস্ট করলাম, বুস্ট করে আমি কিছু ভিউজ নিয়ে আসলাম, সেটাও কিন্তু সম্ভব। কিন্তু আপনি ভিউজ নিয়ে আসলেন, তবে স্টেজে উঠলেন, ওই গানটা আপনাকে কেউ গাইতে বললো না, দ্যাট মিন্স ওটা কিন্তু জনপ্রিয় না। আর যেটা জনপ্রিয় সেটা আমরা কিন্তু এমনিতেই টের পাই, সবাই মুখে মুখে শুনতে পাই, বনে বাজারে মাঠে ঘাটে সব জায়গায় বাজতেছে। সো ক্লিয়ার। বাহ, সুন্দর করেই বলেছেন আপনি। এবার একটু একটু করে আপনার জীবনের গল্পে চলে আসতে চাই। আপনার মূল নাম তো যেটা আমি জানি কাজী আশিকুর রহমান, সেখান থেকে কাজী শুভ আসলে নামটি কিভাবে এলো? শুভ নামটা আমার আসলে ডাক নাম। তো চিন্তা করলাম যে সহজে কি করা যায়, মানে ওইদিকে বড় হয়ে যাবে। তো ঠিক আছে, শুভ তো আরো বেশ কয়েকজন থাকতে পারে, আছেও। হ্যাঁ, যেমন ডিরক শুভের সাথে আমার কিন্তু মাঝে মধ্যে হয়, উনি আমাকে বলতে ভাই শুভ আপনার গান আমাকে স্টেজে রিকোয়েস্ট করে, কনফিউজড হয়ে যায় আর কি। সো এরকম, এই কারণে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, বংশটাকে অ্যাড করি, কাজী শুভ, দ্যাটস ইট। আচ্ছা, এই নাম নিয়ে বিড়ম্বনা আসলে অনেকের ক্ষেত্রেই শুনেছি। একটু জানতে চাওয়া, আপনার সঙ্গীত জীবনে আসলে আপনার বাবা কাজী শাহ আলমের অনুপ্রেরণা কতটুকু বা কিভাবে আছে? অনেক। আব্বা কালচারাল মানুষ ছিলেন। আসলে উনি থাকে না যে আপনি এই সমস্ত ক্ষেত্রে ফ্যামিলির সাপোর্টটা না পেলে না মুশকিল হয়ে যায়। হয়তো আমি প্রফেশনালি করি সেটা তারা কখনোই চান নাই। তো গান বাজনার পরিবেশ ছিল বাসায়। আব্বা উনি প্রচণ্ড রকম সংস্কৃতি মানুষ ছিলেন। উনি বাঁশি বাজাতেন, উনি নজরুল সঙ্গীত করতেন, এবং পাশাপাশি থাকে না যে আমার স্টার্টিং কিন্তু তবলার মাধ্যমে, এবং আমার হাতে খড়িটা আব্বার হাতেই হয়েছিল। আব্বা খুব চাইতেন যে আমি ভালো করি, যদিও পরবর্তীতে আমি ওই গাইতে গাইতে গায়েন আর কি, এসো গান শিখি, এবং উদীচিতে আপনি তবলাতে তো আসলে প্রাতিষ্ঠানিকভাবে ওখানেই তবলা শিখেছি। কেমন ছিল সেই সময়টা, কতটুকু স্মৃতি মনে পড়ে সেই সময়ের? আমার একটা বিষয় ছিল কি, আমি যেটাই করি না কেন মানে সেটার দিকে 100% মনোযোগ থাকে আমার। আমি যখন তবলা শিখতাম, আমার মনে আছে যে আমার গুরু উত্তম দা প্রথম এসো গান শিখিতে, তো উত্তম দা আমাকে একদিন পরীক্ষা নিলেন যে তুমি তোমার ডাইনেটা নিয়ে তুমি ভোর 6টার সময় চলে আসবা। তা আমি ঠিকই ভোর 5:30টার সময় যে একাডেমির সামনে বসেছিলাম। বয়স কত ছিল তখন? আমি ক্লাস 6-এ পড়ি। তো উনি আমাকে ট্রাই করলেন, যে পরে উনি আসছেন তখন একাডেমি খুললো তখন 8:30 এরকম 9টা-15টার দিকে। তো উনি এসে বলে যে ভালোই তো ধৈর্য আছে তোমার। থাকে উনি আমাকে ট্রাই করলেন যে আসলে কি, তারপরে একটা ইচ্ছেটা আসলে আমার কতটুকু। এবং আমি থাকে না যে মানে আমি ওই আমার পরের দিন পরীক্ষা, আমি তার আগের দিনও আমি 1 ঘন্টা আমার প্র্যাকটিস করতে হবে, মানে এই ডেডিকেশন গুলো ছিল। এবং পরবর্তীতে উনি নিজে থেকে আবার উজিতে ওখানে আমাকে বললেন যে তুমি এখন দেখো যে আরো বেটার কিছু করা যায় কিনা। পরে আমি উজিতে ওখানে আরেক দাদা আছেন, ওনার কাছে শিখলাম। এরপরে তো আসলে স্কুলে যখন ওই যে বন্ধু মহল যখন গাইতাম, ওরা না খুব উৎসাহ দিত। ওরা বলতো তুমি কি তবলা বাজাও, তুমি গান গাও না কেন? হ্যাঁ, আর থাকে না যে যখন টিচাররাও পর্যন্ত উৎসাহ দেয়, তখন তো আসলে ভালো লাগে। তো এই এবং থাকে মহল্লায় কোনো প্রোগ্রাম হলে আমাকে জোর করে শুভ গান গাইতে হবে, শুভ গাইবে, মানে বন্ধুরাই প্রোগ্রামে আমাকে উঠিয়ে দিত। এই মানুষগুলোর জীবনে আসলে অনেক অবদান। ওরা এই উৎসাহগুলো না দিলে আসলে হয়তোবা আমি সম্ভবই হতো না আসলে। এবং আপনার মা শ্রদ্ধা ফাতেমা খাতুন, তিনি আপনাকে কতটা আসলে সাহস যোগান গানের ক্ষেত্রে? ওই যে মা তো ওই যে ফোক গান খুব শুনতেন। মা তো মাই সবচেয়ে, মার কথা খুব, মানে বাবা মা তো দুজনেই আমার চলে গেলেন আসলে 1 বছরের ব্যবধানে। তো তাদের কথা খুব মনে পড়ে আসলে, যে বিশেষ করে মানে থাকে না যে মা মানে এলাকায়, আমার বাড়ি গৌরনদী বরিশালে, সেখানে মানে
মা সব জায়গায় যে আমার শুভ মানে থাকে না, এই বুকটা ভরে যায় তার গর্বে। হ্যাঁ গর্বে। তো এই বিষয়গুলো মানে মা তো মাই আসলে সত্যি, এবং তারা না থাকলে তো আসলে আমরাও কোনোভাবে কাজ নিয়ে স্বপ্ন নিয়ে এগোতে পারি না। এগোতে পারি না। এবং যেহেতু জীবনের গল্প শুনছি, ছোটবেলার কথা শুনলাম, ছোটবেলায় আপনি তবলা বাজাতে পারতেন সেটা তো জানি, এবং গিটার বাজানো তো আমি দেখলাম সচক্ষেই। আর কি কি বাদ্যযন্ত্র আসলে বাজানো হয় বা শেখার ইচ্ছে আছে আপনার? না আর তেমন কোনো বাদ্যযন্ত্র আসলে আমার জানা নেই। একটু একটু কিবোর্ডের টুকটাক কর্ড ধরতে পারি সর্বোচ্চ, এর বেশি কিছু নেই। তবে মানে এই যে বাদ্যযন্ত্রগুলো আমি টুকটাক মানে অত ভালো বাজাতে পারি না, কিন্তু মিনিমাম যতটুকু দরকার একটু একটু পারি। তো এটা আমার এই যে সুর করার ক্ষেত্রে বা মিউজিক কম্পোজিশনের ক্ষেত্রে থাকে না, যে আমি কম্পোজিশনটা নিজে না করলেও আমি যাকে দিয়ে করাচ্ছি, একজন মিউজিক ডিরেক্টরকে দিয়ে, তাকে কিন্তু আমি বলতে পারছি যে আমার এই রিদম সেকশনটা এই হবে, রোলটা এই হবে, কর্ডটা এরকম হওয়া উচিত, পিচটা এরকম হওয়া উচিত, এই সাজেশনগুলো আমি দিতে পারতেছি। যে কারণে যারা সঙ্গীত পরিচালনায় আসতে চায় তাদের উচিত ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আইডিয়া রাখা। এটা জরুরি। এবং যেহেতু আপনার জীবনে আসলে যাদের অবদান আছে তাদের কথা শুনছি, আরো একজনের কথা তো আমি জানি, আপনার বড় ভাই কাজী আতিকুর রহমান, তারও তো অবদান রয়েছে আপনার সঙ্গীতের এই জীবনে, সেই গল্পটা একটু শুনি। হ্যাঁ, ও আসলে মানে ও গান করতো, তো ও গিটার বাজাতো, তো ওর গিটার বাজানো দেখে আমার গিটার বাজাতে ইচ্ছা করতো আসলে। হ্যাঁ, তো ও গিটার শিখতো খুলনাতে আমাদের এক বড় ভাইয়ের কাছে। তো ওই ওর গিটার বাজানো দেখে আমি একটু শেখার চেষ্টা করতাম, কর্ড ধরার চেষ্টা করতাম, দেখি গাওয়া যায় কিনা। তো ওখান থেকে আসলে মানে গিটারের প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হয় আসলে, যে গিটার বাজিয়ে গান গাওয়া সম্ভব, কারণ মানে এটা খুব ইজি, আমি যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেয়ে বসতে পারতেছি, মানে সহজ আর কি ক্যারি করা, মন চাইলো বাজানো। এই তখন থেকে আর কি গিটারের প্রতি আগ্রহটা তৈরি হয়। আপনি তো চাইলে রকস্টারও হতে পারতেন, ঢাকায় এসে তো দূরবীন ব্যান্ডের সঙ্গে আপনার যাত্রা শুরু হয়েছিল, সেটা কিভাবে হয়েছিল? দূরবীন ব্যান্ডের সাথে কিরকম ছিল, আমি ধানমন্ডি 8 নম্বরে, আমরা সবাই জানি যে ওখানে রবীন্দ্র সরোবরে ওখানে আড্ডার একটা ব্যাপক, এখনো হয়, কিন্তু এখন খুব ইচ্ছা করে যাইতে, কিন্তু সময় হয় না আসলে। তো আমার মনে হচ্ছে আমি মানে দুনিয়ার যেদিকে যাক না কেন আমার ওখানে সন্ধ্যার সময় যাইতেই হবে। ওখানে যেতাম এবং যে এই যে গলা খুলে গান গাইতাম, সবাই আসতো, বসতো, বড় ভাইরা বন্ধুরা সবাই বসতো, গান শুনতে চাইতো, মানে ওরা শুনতেছে এটাই ভালো লাগার একটা বিষয়, গান গাচ্ছি, সবাই খুব প্রশংসা করতেছে, এই গান করতাম। তখন আমাদের পাশে একজন মানুষ এসে প্রায় আমরা দেখতাম যে বসতেন, উনি মনে হচ্ছে না আমার খুব প্রিয় মানুষ শহীদ ভাই, আমাদের দূরবীন ব্যান্ডের কর্ণধারণী। আচ্ছা। তো এই সুন্দর মানুষটা আমাদের কাছে এসে বসতেন এবং উনি একটু একটু গাইতেন আমাদের সাথে, এবং থাকে না খুব মানে অতিরিক্ত ভালো মানুষ। তো উনি একদিন আমাকে বললেন যে শুভ, তুমি তো ফোক স্টাইলের গান করো, তো আমার ব্যান্ড দূরবীনে তুমি দেখো জয়েন করো। তো এটা আমার জন্য বিশাল একটা, ওই সময় একটা বিশাল বিষয় ছিল, কারণ তখন ঢাকায় যখন আসার পরে তো যেহেতু গান বাজনা করি, আমি টুকটাক স্টেজে, তখন আমি তবলা বাজাই ঢাকাতে। আচ্ছা। তবলা বাজাচ্ছি, কখনো গিটার বাজাচ্ছি কোথাও, আবার কখনো খুব সুযোগ খুঁজতেছি যে আমাকে যদি একদম তখন আমি ঢাকাতে থাকে না যে খুব ভালো সাউন্ড সিস্টেম দেখলে গাইতে ইচ্ছা করতো, আমাকে যদি একটু সুযোগ দিত গাওয়ার। তো এই বিষয়গুলো তখন ছিল, তখন মানে খুব মানে গান নিয়ে কিছু একটা করার, মানে একটু উপরে ওঠার চিন্তা, খুব আশা খুব ছিল। তো শহীদ ভাইয়ের এই ইনভাইটেশন মানে অনেক বড় বিষয় ছিল আমার জন্য, এবং তারপরে আমি দূরবীন ব্যান্ডে জয়েন করার পরে তারপরে একটু একটু টিভি লাইভে, মানে তখন টিভি পর্দার সামনে আসা বিশাল ব্যাপার। তখন টিভি লাইভটা এত অ্যাভেলেবেল ছিল না, আস্তে আস্তে একটু জনপ্রিয় হচ্ছে সেদিকে। এবং তারপরে শহীদ ভাইয়েরই প্ল্যানে, এবং টোটালটাই শহীদ ভাইয়ের আইডিয়া ছিল, এবং ওনার উৎসাহে আমি আমার প্রথম অ্যালবাম সাদামাটা, তখন এই অ্যালবামটা মানে চিন্তা করাই, মানে 2009 সালে মানে থাকে না যে আমি তখন এই অ্যালবাম করব, এই সামর্থ্য আমার কিন্তু ছিল না, সাহস একদম কি, মানে পরিবার থেকে তো সাপোর্টই দিবে না যে তুমি অ্যালবাম করবা, কি হবে না হবে তার কোনো গ্যারান্টি আছে। তো পরে ফাইনালি শহীদ ভাইয়ের প্ল্যানটা এরকম ছিল যে আরফিন রুমি কম্পোজিশন করবে আর আমি টোটালটা গাইবো। তো ওই অ্যালবামে আমি পরে রুমি আর আমি দুজনে জয়েন্ট ভেঞ্চারে, আমার ওইখানে আমার সুর করাও গান ছিল, রুমি সুর করা ছিল, কিছু ফোক গান ছিল, এবং ফাইনালি আমরা আল্লাহর রহমতে সাকসেসফুল হই। এবং ওই অ্যালবামে শোনাবো শুনশুনিগো গানটা, তুমি বিনা আকুল পড়া, নীলিমা, অঝোর শ্রাবণ, এই গানগুলো তখন এফএম এর তখন একটা ইয়ে ছিল, প্রচুর এফএম এ বাজতো। এবং থাকে না যে ওই যে মানে তখন তো আর এই সোশ্যাল মিডিয়া এত অ্যাভেলেবেল ছিল না, তখন দোকানে দোকানে বাজতো, শুনতাম,
এবং আমার মজার বিষয় যে আমি আমার নিজের অ্যালবামের পোস্টার আমি আগের দিন রাত্রে আমি শীতের মধ্যে আমি তখন নিজে হাতে পোস্টার লাগিয়েছি। হ্যাঁ, যদিও একটা দুর্ঘটনা ছিল যে আমার সন্দেহপ্রবণভাবে আমার কাছ থেকে পোস্টার নিয়ে গেছিল পুলিশ সদস্যরা। হ্যাঁ, যে পোস্টার লাগাতে দিবে না। এটাও ঘটেছে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে। আচ্ছা। তো খুব মন খারাপ ছিল, আর আমি আমার পোস্টারগুলো সবগুলো ইয়ে করতে পারলাম না। তো যাই হোক, ফাইনালি মানে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা, তারা আমাদের গানগুলো পছন্দ করেছেন আসলে। এবং আরেফিন রুমির প্রসঙ্গ তো চলে এলো, আপনার জীবনে আসলে সঙ্গীতের এই ক্যারিয়ারে তার সঙ্গে তো বেশ কিছু কাজ হয়েছে, তার সঙ্গে আপনার সেই কেমিস্ট্রি একটু গল্পগুলো শুনতে চাই। কেমন বন্ধুত্ব, কেমন দেখেছেন কাজের ক্ষেত্রে? কাজের ক্ষেত্রে রুমি বলবো যে রুমিও খুব ডেডিকেটেড, এক কথায় কাজের প্রতি খুব সিরিয়াস। সবচেয়ে আমি অ্যাপ্রিসিয়েট করি এই বিষয়টাতে, কারণ ও কিন্তু নিজেও খুব ভালো গান গায়। হ্যাঁ, একজন শিল্পী আর একজন শিল্পীর কম্পোজিশন করবে, অ্যালবাম করবে, তখন কিন্তু থাকে না যে আমি নিজেও তো গাইতে পারি, তখন যে এত গুরুত্ব দেওয়ার দরকার কি, কিন্তু এটা রুমির মধ্যে কখনোই ছিল না। রুমি দেখা গেলো যে সারা রাত জেগে কাজ করছে, আমি ঘুমিয়ে গেছি কিন্তু ও কাজ করছে। মানে এই ডেডিকেশনগুলো, এবং আমাদের অলমোস্ট 2 বছর বসে এই অ্যালবামটা আমরা করি, অনেক গান সিলেক্ট করে যে কোন গানটা ভালো হবে কি, এবং কিছু গান করেছি সেটা বাদ দিয়েছি না, মানে ভালো কিছু করতে হবে প্রথম অ্যালবাম, অনেক গুরুত্ব দিই। এবং যখন আমরা অ্যালবামটা রুমি আর আমি দুজনে মিলে অ্যালবামটা প্রোডাকশন হাউসে নিয়ে যাই, তখন তারা বললো যে তোমরা রেখে যাও অ্যালবামটা, পরীক্ষা আর কি থাকে না যে অ্যালবামটা রেখে দাও, আমরা শুনে রিভিউ জানাবো। মানে এটা পরীক্ষা দিতে হয়েছে আমাদেরকে। এখন তো আর বললাম যে এখন তো আর সেই পরীক্ষা দেওয়ার বিষয় নাই। তো তারা শুনলেন, এবং মজার বিষয় হচ্ছে ওখানকার স্টাফরা তখন বলেছিল যে অ্যালবামটা নিতে পারেন, গানগুলো ভালো। আমরা পরে শুনছি, ওনারা শুনে রিভিউটা ওনাদেরকে মালিক পক্ষকে জানিয়েছেন। তো তারা ফাইনালি আমাদেরকে ডাকলেন এবং রয়্যালিটিতে অ্যালবামটা গেল, এবং ফাইনালি আলহামদুলিল্লাহ। এবং রুমির অনেক বেশি, আমি বলবো যে অনেক বেশি ডেডিকেশন আছে এবং অনেক কন্ট্রিবিউশন আছে আসলে। আসলে সেই সময়টা থেকে এখন তাকালে আসলে মনে হয় যে জীবনটা কতটাই বদলে গেছে। এবং মানে তখন থাকে না যে স্ট্রাগল ছিল, মানে প্রাপ্তির যে আনন্দটা সেটাও ছিল আসলে অন্যরকম ছিল। সেই আনন্দ থেকেই তো নতুন নতুন কাজ করছেন, এবং সামনে তো ঈদ আসছে, ঈদে নিশ্চয়ই আপনার থেকে আমরা নতুন কোনো কাজ পেতে যাচ্ছি। প্রতি বছরই তো পাই, এবার আসলে কি কি কাজ আসবে? এবার মানে একটা টার্গেট গান আছে আমাদের, এটা সিডি চয়েসের ব্যানারে গানটা রিলিজ হবে, অলরেডি মিউজিক ভিডিও হয়ে গেছে। এটা হচ্ছে রসিক মাইয়া নামে, এটাও একটু ডান্স মুডের গান, এবং সুন্দর অ্যারেঞ্জমেন্টে একটা মিউজিক ভিডিও হয়েছে ঢাকার বাইরে একটা দারুণ লোকেশনে। এইটা একটা আছে, তারপরে পাখি উড়া যায়, এটা একটা ফোক গান, স্যাড গান, এইটা আসতেছে। এবং বেশ কিছু গান মানে পাইপলাইনে আছে আর কি, এগুলো তৈরি হয়ে গেছে, হয়তো ঈদের আগে পরে। আচ্ছা, বাহ, তাহলে সামনে আরো বেশ কিছু গান পেতে যাচ্ছি, সেই জন্য শুভকামনা থাকছে। এবং একটা বিষয় আপনার কাছে জানার আছে যে আসলে মঞ্চে এবং মৌলিক গানে আপনাকে যতটা আমরা নিয়মিতভাবে পাই এবং সেই গানগুলো পছন্দ করি বা ভালোবাসি, কিন্তু চলচ্চিত্রের গানে আসলে আপনাকে সেভাবে আমরা কেন পাই না, এটার কারণ কি? চলচ্চিত্রে আসলে মানে যদি ফ্র্যাঙ্কলি বলি, চলচ্চিত্রের বিষয়টা একটা থাকে না, একটা সিন্ডিকেট আছে আর কি, মানে থাকে না যে মানে এইখানে একটা পার্ট আছে যে ডিরেক্টরের পছন্দের বিষয় আছে, মানে সে তার পছন্দ অনুযায়ী শিল্পীকে এখানে প্রমোট করবে, সেটা করতেই পারে। যদিও আমার এর আগে আমি অনেক ফিল্মে গান করেছি, লাস্ট নন্দিনী নামে একটা মুভিতে আমি, সেখানে আমার শুধু গাওয়া না, আমার সুর করা গানও ছিল। তা এখন পরিচালক যদি মনে করেন যে না, যে এই ভয়েসটা আমার এই গানের জন্য, মুভির জন্য দরকার, প্রয়োজন মনে করতে পারেন। তবে মানে আমার পার্সোনালি আমার কাছে মনে হয় কি যে ফিল্মের গান তৈরি করাটা একটু চ্যালেঞ্জিংও আছে, কারণ আমি এই নন্দিনী ছবির গান করতে গিয়ে যেটা বুঝেছি যে এখানে স্টোরি বলা হচ্ছে, যে এই স্টোরির পরে এই ইমোশন, এই অনুযায়ী গানটা তৈরি করতে হবে, একটু টাফ আছে। এবং মানে থাকে না যে ক্রাইটেরিয়া থাকে, বেশ কয়েকবার চেঞ্জ করতে হবে, প্যারা বেশি আর কি এক কথায়। অডিওর ক্ষেত্রে কি বেশ স্বাধীনতা থাকে। এনিওয়ে হয়তোবা সামনে হবে, নিশ্চয়ই নিশ্চয়ই। এবং গল্পে গল্পে একেবারে আড্ডাবাজির শেষের দিকেই আছে, একটু পরিবারের গল্প শুনতে চাই। কেমন আছেন, সংসার জীবন কেমন চলছে, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমার ওয়াইফ আদিবা লাবিব এবং আমার এক মেয়ে পূর্ণতা, আর ছেলের নাম আরিজ। ও পূর্ণতা গান শিখছে। ও বাহ, এই আর কি। আমি চাই না যে ওর ইচ্ছা, আমি চাই যে ও গান করুক, গানের মাধ্যমে ওকে স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে ওকে চিনুক, এতটুকুই যথেষ্ট, এর বেশি কিছু দরকার নেই। সুন্দর সুন্দর। এবং এটা আসলে এখন শুনতে খুব ভালো লাগে যখন বাবা মারা এরকম বলেন যে আসলে সন্তানদের ওপরই ছেড়ে দিয়েছি, তারা যেটা হতে চায় সেটাই হবে।
ভালো লাগলো শুনে, এবং একেবারে যেহেতু শেষের দিকে আছি, নিশ্চয়ই আরেকটা গান আমি শুনতেই চাইবো আপনার কাছে। কোন গানটি শোনাবেন? এখন আমার প্রথম অ্যালবামের গান শোনাবো শুনশুনুকে, এবং এই গানটা দিয়ে ও, আসলে আমি এটা তো কাজী শুনতেই শুভ চাই। হ্যাঁ, গাইছি। এটা সদ্যপ্রয়াত খালেকদন সাহেবের লেখা এবং সুর করা রুমির কম্পোজিশন ছিল। ও বউ গো সাড়ে 3 হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী, নাই বিছানা নাই মশারি, সঙ্গে নাই তোর স্বামী, নিতে আইলে নাই ওর যাইবানি। ও বউ গো সাড়ে 3 হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী, নাই বিছানা নাই মশারি, সঙ্গে নাই তোর স্বামী, নিতে আইলে নাই ওর যাইবানি। শোনাবো শুনশুনি গো, শোনাবো শুনশুনি, নিতে আইলে নাই ওর যাইবানি। ও নিতে আইলে নাই ওর যাইবানি। ও বউ গো ছেড়ে গেলে আত্মা জামাই, মাটির দেহের কিসের বড়াই, ফাঁকা দেহের বিচার করবে কে? আত্মার সাথে তোর প্রীতি দেওয়ানে কয় সজনী, নিতে আইলে নাই ওর যাইবানি। শোনাবো শুনশুনি গো, শোনাবো শুনশুনি, নিতে আইলে নাই ওর যাইবানি। হো নিতে আইলে নাই ওর যাইবানি। বাহ, অসাধারণ অসাধারণ। শুভর জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। সব শুভ কাজের সঙ্গে আপনি যুক্ত থাকুন, সেই প্রত্যাশা রাখছি। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আর সেই সাথে মাছরাঙা টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ।